ওপর থেকে বাঘ জাম করে পড়লো। সে বিভৎস ব্যাপার, সে বাঘের যেন পড়লো, পড়ে ভাইকে ধরি। প্রচন্ড দরিদ্র ছিলাম, অভাবী ছিলাম। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও কিন্তু বাবার সাথে গল্প করতে বসে গেছে। ফাঁকা পেলেই বাবাকে শুধু এই বিষয় নিয়ে আমি শুনতে চাই। তার একটাই রিজন, কারণ এই জঙ্গল জীবনটাকে আমি ছোট থেকে যেভাবে দেখেছি, আমার অত্যন্ত ভালোবাসার একটা জায়গা জঙ্গলটা। এই জঙ্গল জীবনের যে ঐতিহ্য, আর যে জঙ্গল জীবনের সঙ্গে যে সমস্ত আহ জেলে ভাইরা মৎস্য শিকার, কাঁকড়া শিকার, মধু সংগ্রহের সঙ্গে যেভাবে যুক্ত দীর্ঘদিন থেকে, আমি বাবা যখনই ফাঁকা থাকে তখনই আমি বাবাকে বলি, বাবা একটা গল্প শোনো না জঙ্গলের। কারণ বাবা দীর্ঘদিন ধরে এই জঙ্গল জীবিকার সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে। তো আজকে সেই একই ভাবে আর কি আজকেও চলে এসেছি বাবার সঙ্গে, বসছি গল্প শুনবো বলে। তো আর বেশি দেরি করব না, একেবারে সরাসরি চলে যাব। আর তোমাদের আর একটা কথা মাঝখানে বলে রাখি, যে আমি বলেছিলাম আমার ব্যক্তিগত জীবনে আমার বাবা কাকুরা সবাই কাঁকড়া ধরতো, আমার ঠাকুরদাও কাঁকড়া ধরতো। তো জঙ্গল জীবনের সঙ্গে আমাদের একটা বহু পুরানো একটা রিলেশন আছে, একটা ভালোবাসার জায়গা তৈরি আছে। তো সেই সূত্রে আমি জঙ্গল জীবনে হয়তো কাঁকড়া ধরতে বা মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে যাই না, বাট তবু বাবাদের মুখের গল্প শুনে আমার খুব নিজের নিজের ভিতর থেকে একটা ইচ্ছে করে যে আমি জঙ্গলে যাব। আমি যেভাবে কাঁকড়া ধরতে যাই জঙ্গলের গভীরে, যারা যায় তাদের সঙ্গে যাই আমি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাবার সঙ্গে বসি একটাই কারণ, বাবা দীর্ঘদিন থেকে প্রচুর কায়িক পরিশ্রম করেছেন এবং বাবা এই জীবিকার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তো বাবার মুখ থেকে যখনই গল্পগুলো শুনি না, সত্যি কথা বলছি বন্ধুরা, রক্ত ঠান্ডা হয়ে যায়। এত ভয় ভয় গল্প গল্প বাবা জানে, বাবার সঙ্গে সেসব ঘটনা ঘটেছে। তো আর বেশি কথা বলবো না। দুটো কাকুকে হারিয়েছি, ঠাকুমাকে হারিয়েছি, ঠাকুমাকে কুমিরে খেয়েছে, দুই কাকুকে বাঘে খেয়েছে। সেই সম্পর্কে জঙ্গলের গভীরে কিভাবে আমার নিজের মেজ কাকু বাঘের কবলে পড়েছিলেন এবং জীবন হারিয়েছিলেন, সরাসরি আমি বাবার কাছে চলে যাব। বাবা, ওই জঙ্গলের যে ঘটনাটা, যে আমার মেজ কাকু যেভাবে পড়েছিল জঙ্গলের গভীরে কাঁকড়া শিকার করতে গিয়ে, ঘটনাটা কি ঘটেছিল? নমস্কার বন্ধুরা, আজকের বলতে খুব কষ্ট হচ্ছে নিজের ভাইয়ের কথা। আমার নিজের মেজো ভাই, আমার তখন 22 কি 24 বছর বয়স হবে। ওর তখন ওরম 16, 17, 18 এরকম মধ্যে ছিল বয়সটা। সেই সময় আমরা, আমাদের পরিবারটা সেই সময় আমার মাকে যখন ছোটবেলায় কোমরে নিয়ে যাই, সে গল্প পরে একদিন বলবো। আমরা খুব অসহায় হয়ে পড়ি জঙ্গলের উপরে নির্ভর করে, তখন আমাদের সংসার জীবন নির্বাহ করতে হয়। ছোট ভাই বোন রয়েছে, মা নেই, বাবা আছেন। বাবার সাথে তখন জঙ্গলে যাই। কি করব তখনকার দিনে? এখান থেকে ধরুন খুব কম হলেও 35 বছর আগে চলে যান। খুব যদি কম হয় সেই বয়সটা 35 বছর আগে, তাহলে এইখানকার মান উন্নয়নের কতটা ভালো ছিল খারাপ ছিল আপনারা বুঝতেই পারছেন। জঙ্গলের উপরে নির্ভর করে আমাদের জীবন জীবিকা নির্বাহ হতো। আমরা একদিন সবাই ঠিক করলাম যে আমরা গভীর জঙ্গলে যাই, কাঁকড়া ধরতে যাব। কাঁকড়া ধরলে আমাদের সংসারটা নির্বাহ করতে পারবো। তা বাবা গেলেন, আমি থাকলাম, মেজো ভাই থাকলাম, আমার জ্যাঠামশাই ছিলেন আর একটা নৌকায়, আরো সাথীরা ছিল। আমরা গিয়েছিলাম, গিয়ে মাছ কাঁকড়ার উদ্দেশ্যে গেলাম, গিয়ে সেখানে রান্না খাওয়া দাওয়া তবু করলাম। একজন আনুমানিক কতজন গেছিলে মনে হয়? অবাধ 9 জন ছিলাম, 3খান নৌকো থেকে। আচ্ছা। এক এক নৌকোয় 3 জন করে। হুম। 9 জন নৌকায় এক জায়গায় থেকে খাওয়া দাওয়াটা রান্না বান্না হলো, সব খাওয়া দাওয়া করলাম। সকালবেলা যার সেই মতো খাল নিয়ে কাঁকড়া মারতে হবে। খাল আছে, তার মধ্যে দিয়ে দড়ি ফেলতে হবে, কাঁকড়া ধরবে, সে কাঁকড়া নিয়ে আসতে হবে। এখন আমরা হঠাৎ করে নদীর এই যে ভাটার জায়গায় আমরা সাইড দিয়ে দোন ফেলছিলাম। ওই যে কাঁকড়া ধরাটা দোন বলা হয়। হুম। এখন দোনটা ফেলছিলাম, চারা দেওয়া আছে ওর গায়ে, মাছ কাঁকড়ার খাওয়ার দেওয়া ওই আছে। কাঁকড়ার দোনটা ওই জঙ্গলের ছোট যে খাড়ির পাশ দিয়ে ফেলতে হয়? না, এরকম আমরা তখন ভাটায় বড় বড় নদীর পাড় দিয়েই যাচ্ছিলাম, ও সাইড আচ্ছা দিয়ে আচ্ছা। দিয়ে যাচ্ছি। এমন সময় কিছু দূর গেলাম, গিয়ে হঠাৎ করে ওপর থেকে বাঘ জাম করে পড়লো। সে বিভৎস ব্যাপার, সে বাঘের যেন পড়লো, পড়ে ভাইকে ধরিয়ে ফেললো। এবার নৌকার থেকে আমরা সব ছিটকে পড়ে গেলাম, গিয়ে ভাইকে নিয়ে যাচ্ছে। এবার সব নৌকো পাশাপাশি ছিল, সবাই এসে সেই বাঘের সঙ্গে আমরা উপরে উঠে গেলাম। মানে বাঘ নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতর নিয়ে চলে গেছে। এইবার চারিদিক দিয়ে আমরা ব্যাট দিলাম। তখন বাঘ মানে আনুমানিক আমার মেজ কাকুর বয়স কেমন হবে? 17 কি 18, মানে এরকম একটা স্কুলে জায়গায়। পড়তো কি? হ্যাঁ, স্কুলে পড়তো। কোন ক্লাসে পড়তো? ও তখন 8-এ পড়তো।
ও, এইটে পড়তো সেই সেই সময় ও আমাদের সঙ্গেই বললো যে একদিন যাব। হুম। আর আমরা না করলাম বটেতে, কিন্তু যাব বললো, তা চল যাই। মানে আমাদের তো জঙ্গলের সঙ্গে সম্পর্ক, জঙ্গল ছাড়া তো আমরা কিছু ভাবি না। এবার গেলাম, গিয়ে নিয়ে চলে গেল ওকে, সেই যেখানে বলছিলাম ওকে নিয়ে চলে গেল। এবার আমার জ্যাঠামশাই আছেন, আমার সেজে কাকা আছে, আমি আছি, আমার বাবা আছেন, তারপরে আরো যারা নৌকোয় পারিপার্শ্বিকগণ ছিলেন, সবাই নিয়ে উপরে উঠে গেল। কি লড়াই, বাঘ নিয়েই চলে যাচ্ছে, তার পিছন পিছন ধাওয়া করে করে আমরা সাইড দিয়ে এগিয়ে, সামনে দিয়ে বাঘকে ব্যাট দিলাম, সাইড দিয়ে ব্যাট দিলাম, বাঘ মাঝখানে ফেলে দিলাম 9 জন লোকে। আচ্ছা। বাঘ ওই ভাব দেখে বাঘের মুখে ভাইকে ধরে রেখেছে, হুম। ছাড়ে না কিছুতেই। তারপরে কত রকম ভাবে গাছের গায়ে এই যে লাঠি দিয়ে বাড়ি মারি, মাটিতে বাড়ি মারি, কিন্তু বাঘ কিন্তু মুখের থেকে ভাইকে ছাড়ছে না। হুম। বিড়াল যেমন ইঁদুর ধরে রাখে, ঠিক ওইভাবে ধরেই আছে, মাথা ধরে নিয়ে চলে যাবে। হুম। এইবার আমরা যখন মরিয়া হয়ে গেলাম, বাঘের উপরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছি, নিজের ভাই চলে যাচ্ছে, বাবা আছেন সঙ্গে, নিজের সন্তানের উপরে কি হতে পারে, ঝাঁপিয়ে পড়তে যাচ্ছি। বাঘ তখন দেখলো যে আর আমার মানে কোনো দিক দিয়ে, পেছন দিক দিয়ে, সামনের দিকে, সব জায়গায় অ্যাটাক করতে যাচ্ছে। সব জায়গায় ঘেরাও করে আর লাঠি নিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, বাঘ ওইখানে ছেড়ে দিল। হুম। দিয়ে ও আমাদের উপর দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেল, তোমাদের উপর জাম্প করে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আমরা ভাইকে নিয়ে, কোথায় কোথায় ক্ষত এবার ভাইকে নিয়ে যখন ভাইকে ধরলাম, তখন মুখটা এরকম নড়ছে, মানে জল চাইছে, মৃত্যুর কালে তো। তখন এইখানে ধরেছে তো, বাঘ সবসময় ঘাড়াই ধরে, গলায় ধরে, ধরেছে, তাই এমন ভাবে ধরেছে ঘাটটা ভেঙে দিয়েছে। আর এসব জায়গায় দাঁত টাত মেরেছে, এসব জায়গায় দাঁত টাত মেরেছে, তার সব এরকম এরকম ছিদ্র হয়ে গেছে। সেখান থেকে যেন বক বক করে জল, খাদের থেকে যখন জল বেরোয়, এরকম রক্ত বেরোচ্ছে বক বক করে। আর কি যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু যন্ত্রণায়। বাঘে ধরলে কি হয়, সে যা চোখে না দেখলে মুখের কথা বিশ্বাস করা যাবে না। এই অবস্থা যখন ঘটলো, আমরা মানসিকভাবে তো সব শেষ। নিজের ভাই, বাবার নিজের সন্তান, জ্যাঠামশাই আছেন, সেজে কাকা আছেন, আরো যারা আছে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সবাই তখন কান্নাকাটি শুরু হয়ে গেল। কিন্তু আমরা ওইটা নিয়ে আছি, হঠাৎ দেখি পেছন দিকে দেখি ওই বাঘ আবার খুব গতিতে আমাদের দিকে ঝাঁপিয়ে আসছে, আমাদের আবার ধরবে। আমরা ওই ভাইকে সামনে রেখে আবার সবাই লাঠি উঠে দাঁড়িয়েছি। দাঁড়ালে বাঘ ওখানে দাঁড়িয়েছে, বাঘ কিছুতেই ছোটা বন্ধ করছে না। তারপর মাটিতে গাছে বাড়ি মারলে বাঘ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বাঘ এরকম মাছ নালাচ্ছে, আর এরকম মানে ঝুঁকছে আমাদের ধরবে বলে। তখন আমরা সবাই এক জায়গায় আছি, এই করে বাঘ ঘটে না। তারপর কি করি, ওকে কাঁধে করলাম, আমি ভাইকে কাঁধে করলাম, করে আমরা বললাম যে বাঘ ওখানে থাক, আমরা আস্তে আস্তে পেঁচিয়ে আসি। এবার বাঘ পেঁচিয়ে আসছি, আর ওই বাঘ আমাদের সঙ্গে সঙ্গে আসছে, মনে হচ্ছে না আবার জাম দিয়ে পড়বে। মানে খুব মানে মারাত্মক ভাবে, ওর মুখের দিকে তো তাকানো যায় না। বাঘের যেসব ডেরা গুলো থাকে না, এরকম ঝিলিক মারলে মনে হয় যেন সূর্যের আলোতে মানুষের চোখ ঝলসে যাচ্ছে। মানে সে, আর ও যে শিকার ধরার মুহূর্তটা এত বিশ্রী দেখতে, যে মানুষ ওই দিকে অজ্ঞান হয়ে যাবে। কিছু মানুষ, মানে মানুষ অজ্ঞান হয়ে যাবে, যারা এই বাঘ দেখেনি, ওই মুখে গল্প শুনছে, তারা কিন্তু গল্পে শুনে তারা বুঝতে পারবে না, অজ্ঞান হয়ে যায় মানুষ সঙ্গে সঙ্গে, যে ওর আকৃতি দেখলে। এই অবস্থা থাকলো। থাকার পরে ওকে নিয়ে আসছি, আস্তে 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 আমরা নৌকার ধারে এসেছি। বাঘ এমন হয় আবার আমার ওপর পড়ে, তখন আমার বাবা জ্যাঠা সব সামনে দাঁড়িয়ে গেছে। এইবার বাঘ আবার ওদের উপর পড়ে নাকি। তারপরে আমি পেছন দিকে, ওরা দাঁড়িয়েছিলাম, তোমরা সবাই দাঁড়াও, আমি কাঁধে করে গিয়ে নৌকায় লাশটা রাখলাম, ওর নৌকায় রাখলাম, রেখে আমি আর একটা লাঠি নিয়ে ওপরে চলে আসলাম। আসি যাবে কেন, বাঘ যখন ওই লাশ আর দেখতে পাচ্ছে না, তখন ও পাগল হয়ে যাচ্ছে। মানে ওর বডিটা আমার গায়ে ছিল তো, রক্ত পড়ছিল তো, আর ওর লক্ষ্য ছিল আমার দিকে। ও যখন পাচ্ছে না, ও তখন বাঘ পাগল হয়ে গেছে, আবার এসে ঝাঁপিয়ে পড়বে। আমরাও দাঁড়িয়ে গেছি, যে হয় মরবো না আজকে, বাঘের কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে যাও ভাই। এই করে লড়াই করতে করতে নৌকায় উঠলাম। বাঘ এসে, আমরা নৌকায় উঠেছি, বাঘ এই ছুটি এসে ফাঁকা এসে নৌকার ধারে এসে যাচ্ছে। সে কি অবস্থা, বাঘ যেন আমাদের একটা নেবেই নেবে, আর রক্ষা নেই। তারপরেও জলে নেমে গেলাম, গিয়ে এই করে করে আমরা বাইকে নিয়ে চলে আসলাম। আর বাঘ ওই থাকলো, সেই জায়গাতে নৌকা বেয়ে ভাটাবেলায় চলে আসছে। মানে বাঘের ধরার থেকে গড়ে 15-20 মিনিট বেঁচে ছিল। 15-20 মিনিটের ওরা থাকেনি। আর বয়স কম, আর বাঘে ধরেছে, ঘাড় ধরেছে, ভেঙে দিয়েছে, আর এসব জায়গায় ভেঙে গেছে। আর এসব জায়গায় মাথা টাথা, এসব জায়গায় যেমন মনে হচ্ছে ফুটো ফুটো হয়ে গেছে, দাঁত কাত কামড়ে দিয়েছে। মানে ও যত নড়তে চেয়েছে আর তত কামড়িয়েছে। মানে ছেড়ে দিয়ে ছটফট করছে, আবার কামড়ায়, ছেড়ে দিয়ে ছটফট করছে, আবার কামড়ায়। মানে সে যে বিভৎস দৃশ্য।
এখন এই অবস্থায় হলো, হয়ে বাইকে নিয়ে আসছি, নদী দিয়ে নৌকো বেয়ে আসছে, আর অন্য রাস্তা ওই উপর দিয়ে ছুটছে আমাদের পাশ পেছন পেছনে আসছে। ফরেস্টের কাছে নিয়ে যেতে হয়নি? ফরেস্টের কাছে তখনকার সময় ফরেস্টের কাছে নিয়ে যাবো বলে আমরা আসছি, বাঘ আবার সাঁতরে দেশের পারে চলে আসছে। দেশের লোক তখন সমস্ত লোক যখন হাঁকাহি করেছে, বাঘ তখন ভয়ে উঠেছে। আমরা আসতে গিয়ে মানে বাঘ পুরো ম্যাড হয়ে গেছে? ম্যাড হয়ে গেছে, ও নেবেই একজনকে, এবার একবার গায়ে দাঁতে কাঁচা রক্ত লেগে গেছে তো। আর সে কি ভূব্যবস্থা, খুব বড় বাঘ। মানে এইভাবে নিয়ে বাইকে ফিরে এসেছিলাম, আসার পরে ফার্স্টে তখন একটা নিয়ম শিথিলতা ছিল, বড়বাবুর সঙ্গে তখন এসে ভটভট এত কিছু ছিল না। তখন খুব দুটো একটা বোট ছিল, চয়ন বোট দুটো একটা ছিল, আর এত কিছু ছিল না। ওই ওনাদের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব ছিল, যেহেতু আমরা পারমিট আছে নিজেদের নামে, জঙ্গলে যাই, আমাদের সম্পর্ক ভালো ছিল। আর আমরা জঙ্গলে বনজন্তু গাছ কাটলে এসব কাটতাম না, জান মারতাম না, সেই জন্য আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আমরা ফার্স্ট থেকে গেলাম, গিয়ে বললাম, তো বললো ঠিক আছে। তখন এই ময়না তদন্ত টদন্ত হ্যান্ত ট্যান্ত এইসব এত প্রেশার ছিল না তখন। তখন বুঝতে পারছো যে সেই সময় এখনকার রেস্টই পাওয়া যায় না, সেইখানকার ফুয়েল পাসের মতো প্রত্যেক দিনে রেস্টই পাওয়া যেত। আমাদের রেস্টিটা সেই সময় দিনে 10 টাকায়, আর 2 টাকা করে রেস্টি আমাদের, 2 টাকা কি 3 টাকা দিলে সজনকালি দিলে পারমিট পাবো, জঙ্গল যাবো। তখন অ্যাভেলেবেল ছিল? হ্যাঁ, আমাদের সবার নামের বিএলসি ছিল। এইবার আমাদের পরিবারে তো মানে আমরা জঙ্গলের সঙ্গে 17-18খানা বিএলসি বাবা এধার ওধার করে করেছিল। আমাদের বংশের মানে সবাই কি? সবাই আমরা আমাদের ঠাকুরদাকে বাগে খেয়েছি, বুঝতেই পারছো। আমার মায়ের বাবা মানে আমার দাদু, তাকে বাগে খেয়েছি। আমার নোয়া কাকাকে বাগে খেয়েছি, আমার ভাইকে বাগে খেয়েছি। মানে বুঝতেই পারছো তাহলে বংশ কদিন থেকে বাগে খাচ্ছে, আর কিভাবে আমরা কাজটা করে আসছি। তো একটা কথা মাঝখানে বলি বন্ধুরা, আস্তে আস্তে পার্ট ওয়ারিক বাবার যে কটা পার্ট আসবে সব পার্ট আসবে, যেমন ফার্স্ট পার্ট হয়ে গেছে বা সেকেন্ড পার্টের কাজ হচ্ছে। বাবার টোটাল যে ঘটনাগুলোর সাক্ষী ছিল, পরপর পার্ট ওয়ারিক কিন্তু আসতে থাকবে চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলে ভিডিও দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না স্কিপ করে, তাহলে ঘটনাগুলো বোঝা যাবে যে কি সিচুয়েশন থেকে আমরা আজকে এই জায়গায়। আমাদের বংশ পরস্পর সব কিন্তু জঙ্গল জীবনের সঙ্গে কিন্তু যুক্ত ছিল, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, তো আমি আজকে তো মধু কাট, আমাদের তো জঙ্গল 12 মাসই জঙ্গল করতাম, কাঁকড়া মারতাম, মধু কাটতাম, মধু কাটার সিজন শেষ হয়ে গেলে আবার কাঁকড়া মারতাম, মানে 12 মাসটাই আমাদের জঙ্গলের সঙ্গে যুক্ত। তুমি কত বছর ধরে আমি জঙ্গল করো? খুব কম হলেও 28-30 বছর আমি নিজে জঙ্গল করেছি, বাবা কতদিন করেছেন আমার আর জানা নেই। তোমার কত বয়স থেকে শুরু করেছিলে জঙ্গল? আমার বয়স যখন এরকম আছে 20-22 থেকে আমি শুরু করেছি, হুম। করে 29 বছরের একটু বেশি জঙ্গল করার পর তারপর থেকে পরিবারে, তখন তো তুমি ভূমিষ্ঠ হলে, আর বাড়ি পরিবারের সবাই লোক যখন সব হয়ে গেল, আমার পরিবার থেকে সবাই কিন্তু তখন আমার বাধা দিল যে আর তুমি জঙ্গলে যেও না। তারপর থেকেই সেইভাবে চলছে। তো বন্ধুরা একটা কথা আমি বলি তোমাদেরকে এই ভিডিওতে, আমরা প্রচন্ড দরিদ্র ছিলাম, অভাবী ছিলাম। আমার বাবা জঙ্গল থেকে কেওড়া ফল আছে, কেওড়া ফল যেটা টকটক লাগে, ওই ফল কিন্তু পেড়ে লাক্সবাগান বাজারে বিক্রি করে কিন্তু 1 কেজি চাল 50 পয়সা কিলো, 50 পয়সা কেজি। মাথায় করে 30 কিলো কেওড়াই এখান থেকে 2-3 কিলোমিটার মাথায় করে নিয়ে গেছি। হ্যাঁ। নিয়ে গিয়ে সেখানে 50 পয়সা কিলো বিক্রি করেছি, করে সেইখান সময় 4.5 টাকা করে আছে 1 কিলো চালের দাম, কিনে চাল কিনে এনে তাই এনে বাড়ি খেয়েছি। বাবারা জঙ্গল যেত, তখন আমি হয়নি, আমার 3টে দিদি। তো আমার 3 দিদি তখন হয়েছিল, আমার ছোট ছিল, আর বড়দের মেজদি খিদের জ্বালায় বসে থাকতো বাড়িতে, যে বাবা কখন আসবে, চাল নিয়ে আসবে, রান্না করে তারপর আমরা খাবো। এরকম আমাদের দিনে, এরকম আমাদের পরিস্থিতি গেছে। তো আজকের দিনে ভগবানের আশেপাশের কৃপা, যে আজকের দিনে দুবেলা দুমুঠো খেতে পারি, যে এর জন্য খুব একটা চাপ হয় না। তবু এর মধ্যে দিয়ে যে দারিদ্রতা, আর অ্যাকচুয়ালি আমরা তো লাখ লাখ টাকা মাসে ইনকাম করি না, এই দারিদ্রতা আমাদের আছে, কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে, অনেকটা যে কষ্টটা পেয়েছে ছোটবেলায়, সেই কষ্ট থেকে অনেকটা ব্যাকআপ নিয়ে ফিরেছে, কি বাবা? হ্যাঁ। তো বন্ধুরা আজকের ভিডিও আর দীর্ঘায়ু করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো।